যদি কখনো ঢাকায় যেতে হয়েছে, আমার মার কবর জিয়ারত করে, বাবার কবর জিয়ারত করে আমি গাড়ির গ্লাস বন্ধ করে চলে গেছি, কেউ কারোর সাথে আমার দেখা হয়। কেউ কেউ বলছেন এটি আপনার আদর্শগত পরিবর্তন নয়, বরং কৌশলগত পরিবর্তন। ওই এলাকার এমপি শেখ হেলাল সাহেবের বিরোধিতার পরেও আমি জয়লাভ করেছি। রাত 2টার সময় নির্বাচনী ফলাফল ঘোষণা করেছেন। তো আপনি সেই দলটিতে ঢুকতে ব্যর্থ হয়ে শেষ আশ্রয় খুঁজে নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশে, এটা কতটুকু সত্য? নাম ধরে বসে তারা এই মামলাগুলো কেন দিল, এর জবাব আপনারা দিবেন। ওপেন আমি তাদের পক্ষে কথা বলছি, বিএনপি জামাতের পক্ষে। তারা উপজেলাবাসী যা রেকর্ড করেছে, সমস্ত লোকের কাছে আমার একটা চ্যালেঞ্জ থাকলো যে একজন লোক যদি আপনারা খুঁজে বের করতে পারেন যে মুজিবুর রহমান শামীমকে উপজেলা চেয়ারম্যান থাকাকালীন 500 টাকা, 1000 টাকা, 50,000 টাকা, 10,000 টাকা, 1 লক্ষ টাকা এই ধরনের কোনো অ্যামাউন্ট আমাকে তারা দিয়েছে। এই ধরনের প্রশ্ন হচ্ছে 2018 সালে আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে আপনার অংশগ্রহণ এবং ওখানে 3 বছরের ভিতর আমি এই সমস্তগুলো ব্রিজ করে ফেলি। যে এলাকায় এক মানুষ বলছে যে জমি দখল করেছে, সেই এলাকায় আমি বসতে চাই। আসলে এই ঘটনাটা আসলে কি হয়েছিল যে আপনার 300 কোটি টাকা এবং অস্ত্র সহ আপনাকে গ্রেফতার করা হয়েছিল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময়ের প্রয়োজনে আমাদের আয়োজন। আজকের বিশেষ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। শারাফত হাওলাদারের ক্যামেরায় আমি হুসেইন মোহাম্মদ আরমান। আমাদের সাথে আজ উপস্থিত আছেন চিতলমারী উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, জননেতা মোল্লা মুজিবুর রহমান শামীম। দলবদলের পর তিনি রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কখনো প্রশ্ন উঠেছে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। জনগণের মুখে মুখে ঘুরছে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নের উত্তর জানতেই আজকে তার মুখোমুখি আমরা উপস্থিত হয়েছি। স্বচ্ছতার ব্যাখ্যা ও জবাবদিহিতার পরিসরে আজকে আমরা জানতে চাইব সেই ব্যাখ্যাগুলো। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আমরা জানি আপনি একজন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন, একজন বিশিষ্ট শিল্পপতি, জনগণের অনেক সেবামূলক উন্নয়নমূলক কাজ করেছেন এবং আপনার ক্ষমতা যখন ছিলেন সেই সময়টাতে আপনি অনেকটাই মানুষের কাছে প্রশংসিত ছিলেন। কিন্তু পরবর্তীতে দেখা যায় আপনি এই আওয়ামী লীগ সরকার পতনের পরে আপনার দল পরিবর্তনের যে ঘটনাটা, এটার পরেই একটা আলোচনা সমালোচনার একটা ঝড় বয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, অনলাইন অফলাইনে সব জায়গাতেই। পরবর্তীতে এটা কিছুদিন স্থগিত ছিল। পরবর্তীতে যখন আবার গুঞ্জন উঠলো আপনি বাগেরহাট 1 আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হতে যাচ্ছেন, এই আলোচনা আবার তুঙ্গে। তো যেহেতু জনমনে আপনাকে নিয়ে কিছু অভিযোগ আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে সেই কিছু অভিযোগ নিয়ে আপনার সাথে আমরা একটু আলাপচারিতায় যেতে চাই। অবশ্যই আপনি আলাপ করতে পারেন, আপনি আপনার প্রশ্ন থাকলে আপনি করতে পারবেন। জি জি। তো আমার প্রথম প্রশ্ন, আপনি একজন সাবেক আওয়ামী লীগ নেতা হিসেবে আপনার দলবদল অনেককে বিস্মিত করেছে। কেউ কেউ বলছেন এটি আপনার আদর্শগত পরিবর্তন নয়, বরং কৌশলগত পরিবর্তন। আপনি নিজে এই পরিবর্তনের পিছনে কি ব্যাখ্যা দিবেন? দল পরিবর্তন বলতে বোঝা যায় আমি একটা দলে আছি, সেই দল থেকে অন্য দলে গেলে দল পরিবর্তন বোঝা যায়। আমি তো কোনো দলে ছিলাম না, অর্থাৎ আওয়ামী লীগের কি কোনো পোস্টে আমি ছিলাম? আপনারা বলতে পারবেন বা কোনো ডকুমেন্ট কি কেউ দেখাইতে পারবেন যে আমি আওয়ামী লীগের আপনার 14 সালের পর থেকে কোনো পোস্টে আমি আছি, বা আমি কোথাও কোনো সাইন করছি, কোথাও কোনো মিটিং করছি? হ্যাঁ, নির্বাচনী আমি উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় ওই এলাকার জাতীয় সংসদ সদস্য ছিল জনাব শেখ হেলাল এমপি মহোদয়। উনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই। ওনার নির্বাচনী এলাকায় আমি উপজেলা চেয়ারম্যান। উপজেলা চেয়ারম্যান একটা সরকারি পোস্ট, যেখানে যে দলেরই সরকার থাকুক না কেন তাদের সাথে কাজ করতে হয়, তাদের সাথে মিটিং করতে হয়, তাদের সাথে প্রোগ্রাম করতে হয়। এই ধরনের ছবি থাকতে পারে, এই ধরনের আলোচনা থাকতে পারে। বাট আমার কি দলে কোনো পোস্ট ছিল যে আমি দল বদলের প্রশ্ন আসবে? আমি ইসলামকে ভালোবাসি, আমি মাদ্রাসা করেছি, মসজিদ করেছি। আমি ওই এলাকায় প্রতি বছর আপনার দক্ষিণ অঞ্চলে যে আলেমরা আছেন তাদের নিয়ে আমি প্রতি বছর 1-2টা প্রোগ্রাম করেছি। আমি তো কখনো আপনার যে একটা আমার দলে পোস্ট ছিল, আমি সেই পোস্ট বাদ দিয়ে আমি ইসলামী আন্দোলনে যোগদান করিনি। আমার বাবা চরমনাই পীর সাহেবের মুরিদ ছিলেন। আমি ইসলামকে মনে লালন করি এবং আমার বিগত দিনের কর্মকাণ্ডের মাধ্যমে আমি যে একদম ইসলামের পক্ষের লোক, এটা আপনারা একটু খোঁজ নিলে জানতে পারবেন যে আমি যে কাজগুলো করেছি সেই কাজগুলো ইসলামের জন্যই করেছি, ইসলামের পক্ষেই করেছি এবং মানুষের কল্যাণের জন্য করেছি। আজকে চরমনাই পীর সাহেব কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলছেন।
কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা কী? সবার কল্যাণ, হিন্দুদের কল্যাণ, মুসলমানদের কল্যাণ, বৌদ্ধদের কল্যাণ, খ্রিস্টানদের কল্যাণ, সবার কল্যাণ। এখানে সবার কল্যাণ নিহিত আছে। ওনার কর্মকাণ্ড আমার ভালো লেগেছে। ওনার যে মত আদর্শ এবং ইসলাম ভিত্তিক যে আলোচনা আজকে উনি আছেন সবার মুরব্বী হিসেবে, আমি মনে করি উনি সঠিক জায়গায় আছেন বিধায় আমি ওনার দলে আমি যোগদান করেছি। জি জি। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি 2014 সাল পর্যন্ত আওয়ামী লীগের সাথে কানেক্টেড ছিলেন, এরপর থেকে আপনি আর তার সাথে কানেক্টেড ছিলেন না? আমি মূলত একজন ব্যবসায়ী। 2014-র আগে আমার আওয়ামী লীগের একটা পোস্ট ছিল, আমি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ছিলাম। আমি খুলনা শহরে থাকি, আমি ওভাবে কোনো মিছিল মিটিংয়ের সাথে আমি ছিলাম না, বা আওয়ামী লীগের ওই ধরনের কোনো প্রোগ্রামের সাথে আমি ছিলাম না। আর আরেকটা বিষয় আপনারা জানবেন যে আমি চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। আমার কাছে কোনো আওয়ামী লীগ, কোনো বিএনপি, কোনো জামাত বলে কোনো বিষয় ছিল না। আমি সবাইকে এলাকার মানুষ হিসেবে দেখছি। আমি এলাকার কোনো মানুষকে আমি হিন্দু, মুসলমান, জামাত, বিএনপি ভাগ করি নেই এবং মানুষের কল্যাণে আমি কাজ করেছি। জি ধন্যবাদ। তো সাম্প্রতিক সময় শোনা যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নেতাকর্মীরা আছে তাদের দলীয় প্রচারণা একটা বিষয় উঠে আসছে। আপনি বাগেরহাট 1 আসন থেকে সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন। তো এটা কি আসলে, যদিও এটা এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে এটা কি শুধু একটা অনুমান নাকি এর পিছনে কোনো বাস্তবতা আছে? আমি ইসলামী আন্দোলনের একজন কর্মী। চরমরাই পীর সাহেব সহ এই আন্দোলনের সাথে যারা আছেন তারা যদি মনে করেন যে আমাকে এমপি প্রার্থী করবেন বা আমাকে ওইখানে কোনো পদে বসাবেন, এইটা তাদের বিবেচনায়। তারা যদি আমাকে কোনো দায়িত্ব দেয়, আমি সেই দায়িত্ব সততার সহিত পালন করার চেষ্টা করব। এখানে ইচ্ছা করলে এমপি প্রার্থী হওয়া যায় না, ইচ্ছা করলে এমপি হওয়া যায় না। জনগণ চাইতে হয়। জনগণ যদি চায় যে আমাকে ইসলামী দলের পক্ষ থেকে মনোনয়ন দিল, জনগণ আমাকে ভোট দিল না, আমি তো এমপি হতে পারবো না। আমার কথা হলো যে মানুষের কল্যাণে আমি কাজ করতে চাই, যেখানে সুযোগ আছে আমি সেখানেই কাজ করতে চাই, এবং সেটা ইসলামী দলের ব্যানারে, অন্য কিছু নয়। যদি মনে করেন অনেকে বলছে যে আপনাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট 1 আসনে নমিনেশন দিবে, এমন একটা আশ্বাস দিয়ে আপনাকে দলে নেওয়া হয়েছে, এটা কি আসলে কতটুকু সঠিক? এটা সম্পূর্ণ ডাহা, একটা মিথ্যা কথা। এই ধরনের কোনো আলোচনা কখনো হয় নাই। আমি সরাসরি চরমনাই পীর সাহেবের কাছে গিয়েছি। আমি যে আমার পরিচয় দিয়ে আমি বলেছি আমি আপনার দলে বা আমি আপনার মুরিদ, আমাকে আপনার দলে যোগদান করার ব্যবস্থা করেন আপনি। উনি আমাকে মাথায় হাত দিয়ে আমাকে উনি আদর করে উনি বলছে যে আজকে থেকে তুমি আমার দলের সাথে যুক্ত আছো, কাজ করো। আমি কাজ করা শুরু করেছি। এর বাইরে কোনো এমপি প্রার্থী হব কি হবে এই নিয়ে আমার সাথে তার কোনো আলোচনা, মানে কন্ডিশনের কোনো বিষয় আলোচনা হয় নাই। জি জি। এবং আমি এটার সাথে সম্পর্কে আরেকটা প্রশ্ন রেখে এই পর্বটা ইতি টানবো। সেটা হচ্ছে, অনেকে বলছে যে তিনি এখন ইসলামী আন্দোলনের সাথে আছেন, কিন্তু যদি তাকে নমিনেশন না দেওয়া হয় তো দেখা যাবে সে দল ত্যাগ করবে বা স্বতন্ত্রভাবে নির্বাচন করবে। এই বিষয়ে আপনার কাছে কোনো ব্যাখ্যা আছে কিনা বা কিছু বলবেন কিনা? আমি যতদিন বেঁচে আছি আল্লাহর ইচ্ছায় আমি পীর সাহেবের একজন কর্মী, একজন মুরিদ হিসাবে আমি বেঁচে থাকতে চাই। সেক্ষেত্রে কোনো দলের প্রেসিডেন্ট বানাইলেও আমি সে দলে যাব না। আর আমি শুরুতেই বলেছি যে ভোটের বাইরে কোনো কিছু হওয়ার কোনো চিন্তা আমি জীবনে কোনো দিন করি নেই, করবো না। আপনারা জানেন আমি 2014 সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। তখন কিন্তু জামাতও ইলেকশন করছে, বিএনপিও ইলেকশন করছে। আমার পার্শ্ববর্তী উপজেলা চেয়ারম্যান ছিলেন ফকিরহাটের কালিম ভাই, উনি কিন্তু বিএনপির সভাপতি ছিলেন এবং উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন। আমার পাশে আর একটা উপজেলা যেটা হচ্ছে জিয়ানগর, যেখানে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ছেলে মাসুদ সাইদি সাহেব কিন্তু উনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। অতএব আমি কিন্তু সেই সময় নির্বাচিত একজন স্বতন্ত্র চেয়ারম্যান এবং আওয়ামী লীগের বিপক্ষে আমি নির্বাচন করে আমি জয়লাভ করেছিলাম। যাই হোক, তাহলে আমরা ধরে নিতে পারি আসলে আপনার এই নমিনেশন বা এমপি প্রার্থিতার প্রতি তেমন কোনো আসক্তি বা আগ্রহ নেই। তবে আমরা যতটুকু প্রচারণায় আপনাদের দলীয় কর্মীদের প্রচারণায় আমরা বুঝতে পারছি হয়তো আপনি এমপি প্রার্থী হিসেবে হয়তো আসবেন। কিন্তু যদি আপনি এই বাগেরহাট 1 আসনের জনগণের প্রতিনিধিত্ব করতে চান, তাহলে এই জনগণের ভিতরে আপনাকে নিয়ে কিছু অভিযোগ, কিছু অনুযোগ মাঝে মাঝে লক্ষ্য করা যায়। এগুলো হতে পারে বাস্তবতার ভিত্তি থাকতে পারে, আবার এগুলো ভিত্তিহীনও থাকতে পারে। তবে আমরা অনেক দিন থেকেই একতরফাভাবে শুনে আসছি
তাহলে এই অভিযোগগুলো সামনে রেখে আপনার কাছে আমরা কিছু প্রশ্ন করতে চাই যদি অবশ্যই। জি জি। স্থানীয় পর্যায়ে, প্রাথমিকভাবে স্থানীয় পর্যায়ে প্রায়ই শোনা যায় যে আপনি আপনার রাজনৈতিক প্রভাব খাটিয়ে আপনি এবং আপনার সঙ্গে সহযোগী যারা আছে তারা বিভিন্ন সময় প্রভাব খাটিয়ে অনেকের জমি দখল করেছেন, এবং আপনার অনলাইন এবং সোশ্যাল মিডিয়া প্রিন্টেড পত্রিকাতেও মাঝে মাঝে কিছু নিউজ আপনার ব্যাপারে এসেছে, সেখানে আপনাকে ভূমিদস্যু হিসেবে উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? আপনার কাছে কোনো ব্যাখ্যা আছে কি? আসলে এই বিষয়ে আমার কাছে ব্যাখ্যা হচ্ছে এরকম যে আজকে আমি আপনাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে পারি যে আমি শীতলমারী উপজেলার চেয়ারম্যান ছিলাম। প্রশাসন, বিএনপি, জামাত সহ যারা আজকে মাঠে আছে, সর্বদলীয় লোকজন নিয়ে আমি যে এলাকায় মানুষ বলছে যে জমি দখল করেছে সেই এলাকায় আমি বসতে চাই, এবং সেখানে লয়াররাও থাকবে। এই ধরনের যদি কোনো বিষয় থাকে যে আমি কেউ 1 কাঠা জমি, 1 শতক জমি আমি দখল করেছি, আমার এলাকায় প্রভাব খাটিয়ে বা কোনোভাবে এখনও অন্যায়ভাবে দখল করে আছি, আমি নির্বাচন তো করবই না, আমি জনগণের কাছে ক্ষমা চেয়ে এখান থেকে চলে আসব, এবং এর জন্য যে সিদ্ধান্ত ওখানে গৃহীত হয় সেই সিদ্ধান্ত আমি মেনে নিতে রাজি আছি। আমার চ্যালেঞ্জ থাকলো, ওপেন চ্যালেঞ্জ থাকলো, আপনারা এটা আপনাদের মাধ্যমে আমি জনগণকে জানিয়ে দিতে চাই। যাই হোক, আশা করি এটা জনগণের কাছে পৌঁছে যাবে। আপনি সংক্ষেপেই সুস্পষ্টভাবে বলেছেন, যদি কারো কোনো এই বিষয়ে অভিযোগ থেকে থাকে আপনার সাথে যোগাযোগ করলে যদি প্রমাণ দেখাতে পারে আপনি সেটার ব্যবস্থা করবেন। আপনার কাছে আরেকটা বিষয় আমরা জানতে চাই, 2019 সালের 9 এপ্রিল প্রথম আলো সহ কয়েকটি জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আপনার অস্ত্র ছাড়া, মানে ঘোষণা ছাড়া অস্ত্র গুলি বহনের অভিযোগে আপনাকে নিরাপত্তা কর্মীরা সাময়িকভাবে আটক করেছিল। আসলে এই ঘটনাটা আসলে কি হয়েছিল যে আপনার 300 কোটি টাকা এবং অস্ত্র সহ আপনাকে গ্রেফতার করা হয়েছিল, এটা জানতে চাচ্ছি। আমি ঢাকা থেকে বরিশাল যেতেছিলাম, আমার সাথে নাজিরপুরের শেখমাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব ছিলেন। আমি প্রতি সপ্তাহে খুলনা থেকে ঢাকায় যাই বিমানে। আমি একটা পিস্তল ক্যারি করি, যে নিয়ম আছে নিয়ম অনুযায়ী আমি সরকারি নিয়ম মেনেই পিস্তলটা ক্যারি করি। যেহেতু আমি দীর্ঘ বছর এই পিস্তলটি ক্যারি করি, আগে যেভাবে করছি ওই দিনেও একইভাবে আমি পিস্তলটা নিয়ম অনুযায়ী আমি ক্যারি করছি। এয়ারপোর্টে আমাকে আর্মস যে ব্যাগটাই ছিল, ব্যাগ, লাইসেন্স এবং আর্মস, সেই ব্যাগটা আমাকে দিয়ে দেওয়া হয়েছে। কিছু সময় পরে এসে বলছে, ভাই আবার একটু স্ক্যানিংয়ে দেন। আমি যখন দিলাম তখন 1 মিনিট বললো দাঁড়ানোর কথা আছে। কথা বলতে বলতে টেলিভিশনে দেখা যাচ্ছে যে আমি অস্ত্র সহ আমি গ্রেপ্তার হয়েছি। এক পর্যায়ে 4-5টা টেলিভিশনে তাৎক্ষণিকভাবে আমাকে এবং আমার স্ত্রী সহ আমাকে বিভিন্ন জায়গা থেকে ফোন করলো যে কী ব্যাপার, ঘটনা কি। আমি আসলে হতভম্ব হয়ে গেছি যে এইটা একটি রাজনৈতিক প্রভাবে আমাকে ওইখানে সাময়িকভাবে আমাকে অ্যারেস্ট করেন। সকালে আমার জামিন হয়ে গেছে, রাতের বেলা 3-4টা পেপারে ছাপা হয়েছে যে আমি 300 কোটি টাকা এবং অস্ত্রসহ বিদেশে দিতেছিলাম, পালাই দিচ্ছিলাম। 300 কোটি টাকা বহন করে কি কখনো বিদেশে যাওয়া যায়? আর অস্ত্র বহন করে কি কখনো বিদেশে যাওয়া যায়? ওটা ছিল ডোমেস্টিকের একটা টিকিট, অর্থাৎ অভ্যন্তরীণ বিমানবন্দরের একটা টিকিট, যে ঢাকা থেকে বরিশাল। সেখানে এই ধরনের মিথ্যা নিউজ কারা ছাপাইতে পারে, কাদের ক্ষমতা থাকলে এই কাজটা করতে পারে, এটা আপনারা চিন্তা করে দেখেন। এটা আপনি কোনো প্রতিবাদ করেছিলেন কিনা? এটা তো পরবর্তীতে অবশ্যই কয়েকটি পত্রিকায় আমি সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদ করেছি, এবং সে সম্পাদকরা চেপেছে যে এটা ঘটনাটা অন্যরকম ছিল এবং ডোমেস্টিকে সে দিতে ছিল। এটা পরবর্তীতে তারা কয়েকটা নিউজও করছে এটা নিয়ে। তাহলে এটা বলতে পারি এটা এক প্রকার উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনাকে ফাঁসানো হয়েছে। অবশ্যই অবশ্যই, কারণ আমি যেখানে এত বছর আমি অস্ত্র বহন করি, আমি জানবো না অস্ত্র নিয়মটা কি আছে। জি জি। যাই হোক, আমাদের পরবর্তী যে একটা জিজ্ঞাসা, যে আপনি ইউনিয়ন পরিষদে 3 বছর এবং উপজেলা পরিষদে 5 বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে অনেকের অভিযোগ আপনার জয় আসলে ভোট নয়, প্রভাব ও কারসাজির ফসল। আপনি কি অভিযোগকে পুরোপুরি অস্বীকার করবেন? আমি ইউনিয়ন পরিষদে 82% ভোট পাইয়ে জয়লাভ করেছি, এবং সব কেন্দ্রে, যে আমার এলাকায় হিন্দু বসতি, বৃহত্তর হিন্দু বসতি, সেই এলাকাগুলোর যে কেন্দ্রগুলো আছে সেই আপনার কেন্দ্রেও আমি বিপুল ভোটে জয়লাভ করেছি।
আমার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী ছিলেন বাবু বিবেক সমাদ্দার, উনি মাত্র 18% ভোট পেয়েছিলেন কাস্টিং ভোটের, আমি 82% ভোট পেয়ে জয়লাভ করি। আর ইউনিয়ন উপজেলা পরিষদে আমার বিপক্ষে আওয়ামী লীগের বাগেরহাট জেলার সহসভাপতি অ্যাডভোকেট কাইজার বলের বড় ভাই বাবু অশোক কুমার বড়াল, যিনি ওখানে আগেও চেয়ারম্যান ছিলেন, উনি আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। আওয়ামী লীগের সময় ওই এলাকার এমপি শেখ হেলাল সাহেবের বিরোধিতার পরেও আমি জয়লাভ করেছি। রাত 2টার সময় নির্বাচনী ফলাফল ঘোষণা করেছেন। এটা সারা উপজেলাবাসী সহ আশপাশে যত উপজেলাবাসী আছে সবাই জানেন যে এই নির্বাচনটা কোন ধরনের নির্বাচন হয়েছিলেন এবং এখানে কোনো কারচুপির কোনো সুযোগ ছিল কি না। এটা আসলে এই কথাটা আমি প্রথম শুনলাম, এটা আমি এখনও শুনিনি, প্রথম আপনার মুখে আমি শুনলাম। কারণ এই নির্বাচনটা নিয়ে সবাই জানে, সবাই এটা নিয়ে আলোচনা করছে কোন ধরনের নির্বাচন ছিল এবং সেটা কতটা স্বচ্ছতা ছিল এবং আমার উপরে কী জুলুম ছিল নির্বাচনের সময়, এটা সবাই জানে। আপনার নির্বাচনের পরবর্তীতে কিন্তু আবার অশোক কুমার বড়াল তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং তিনি যে 5 বছর ক্ষমতায় ছিলেন সেই সময়টা কিন্তু এই বিষয়টা ব্যাপকভাবে আলোচনায় রাখা হয়েছে, জিয়ে রাখা হয়েছিল যে আসলে আপনি যে নির্বাচিত হয়েছিলেন, এরকম বলা হতো যে আপনি আগে তো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না, হঠাৎ করে আসলেন এবং বিপুল একটা ভোটে বিগত 14 বছরের চেয়ারম্যান ছিলেন বিবেকানন্দ সমাদ্দার, তাকে পরাজিত করে ইউনিয়ন চেয়ারম্যান হয়ে গেলেন। আবার 3 বছরের মাথায় আপনি উপজেলা পরিষদ চেয়ারম্যান হয়ে গেলেন। এই যে জনগণের আপনার প্রতি আগ্রহ বা আপনি যে দাবি করছেন বিপুল ভোটে বিজয় হয়েছেন আপনি, এর পিছনে মূল কারণটা কি ছিল বলে আপনি মনে করছেন? আমি যখন 2011 সালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হই, আমার ইউনিয়নে 87টা চার্ট ছিল, চারও শাখো। আমি জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি চেয়ারম্যান হলে এগুলো ব্রিজ হয়ে যাবে। ওখানে 3 বছরের ভিতর আমি এই সমস্তগুলো ব্রিজ করে ফেলি। ওখানে একটা ইটের কোনো রাস্তা ছিল না, যেখানে একটা ইট ছিল এমন কোনো রাস্তা ওই ইউনিয়ন পরিষদে ছিল না। আমি এই 3 বছরের মধ্যে ওই ইউনিয়ন পরিষদের 80% কার্পেটিং রাস্তা আমি তৈরি করি। তখন তো মানুষের ভিতরে একটা আলোচনা শুরু হয়ে যায়, কাজ করলে মানুষ তো এক সময় প্রকাশ পাবে এবং বলবে যে আসলে এর বাস্তবতাটা কী, সে কী করতেছে। আমি এই কাজগুলো করেছি, যেটা দেখে উপজেলাবাসী বিশ্বাস, আস্থা, ভালোবাসা আমি অর্জন করতে পেরেছি। বিদায় আমি প্রথম কোনো মুসলমান চেয়ারম্যান হিসাবে আমি ওই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই। জি জি। এর পরবর্তী আমার যে প্রশ্নটা, আপনার বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান থাকাকালে দুর্নীতি, জনগণের হক বিনষ্ট, নিয়োগ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ দীর্ঘদিনের। অনেকে এটাও মনে করেন এই বাণিজ্যের ভাগাভাগি নিয়ে তৎকালীন সাধারণ সম্পাদক পীযূষকান্তি রায়ের সঙ্গে আপনার সম্পর্কের অবনতি ঘটে। আপনি কিভাবে দেখেন এসব মন্তব্য, অভিযোগকে? আমি টেন্ডারবাজি, ভাগাভাগি, দখল, কমিশন, কোনো একজন ঠিকাদার যদি বলতে পারে, সে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক আর জামাতের হোক, যে মুজিবুর রহমান শামীমকে আমরা 1000 টাকা দিয়েছি, 5000 টাকা কাজের জন্য দিয়েছি, কোনো লোক যদি বলতে পারে যে আমি কাজ ভাগাভাগি করে বা টেন্ডারবাজি করে কাজ নিয়েছি, জোরজুলুম করেছি, কোনো প্রশাসনের কোনো লোক যদি বলতে পারে, তাহলে আমি কোনো ইলেকশন তো দূরের কথা, যে ধরনের সাজা পেতে হয় আমি সেই ধরনের সাজা ভোগ করতে রাজি আছি। একজন মানুষ, আমার যারা বিরোধী আছে, আমার পক্ষের যারা আছে, বিরোধী আছে, সারা উপজেলাবাসী আছে, সমস্ত লোকের কাছে আমার একটা চ্যালেঞ্জ থাকলো যে একজন লোক যদি আপনারা খুঁজে বের করতে পারেন যে মুজিবুর রহমান শামীমকে উপজেলা চেয়ারম্যান থাকাকালীন 500 টাকা, 1000 টাকা, 50,000 টাকা, 10,000 টাকা, 1 লক্ষ টাকা, এই ধরনের কোনো অ্যামাউন্ট আমাকে তারা দিয়েছে, এই ধরনের কোনো রেকর্ড যদি তারা করতে পারে বা বলতে পারে, তাহলে আমি জীবনে কোনদিন ওই এলাকায় যাব না। আমরা কিন্তু অন ক্যামেরায় কথা বলছি, এগুলো কিন্তু মিডিয়ায় আসবে। অবশ্যই 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 আমি চ্যালেঞ্জ করলাম, আমি চ্যালেঞ্জ বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, এগুলো জনগণ তো অ্যাকসেপ্ট করার আসলে তাহলে সেই হিম্মতটা আপনার থাকবে কি? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি তো বললাম যে আমি হিম্মত না, আমি জনসমক্ষে আমি মাইকিং করে জনসমক্ষে এটা জবাব দিতে রাজি আছি। এবং একজন লোক আপনারা খুঁজে বের করেন যে এই লোকের কাছে আমি এত টাকা নিয়েছি, একজন লোক বের করেন। জি, আপনার ব্যাখ্যা আমরা শুনলাম, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে বলয়টিকে ঘিরে আপনি রাজনীতি করেছেন, যাদের বলা হয় আপনার নিজস্ব বাহিনী বা আপনার সহযোগী যারা রয়েছে, তাদের নিয়েও অনেক অভিযোগ রয়েছে। যেমন কারো বিরুদ্ধে রয়েছে আপনার ব্যাংক লোন জালিয়াতি, নারী নির্যাতন, মাদক, এমনকি টেন্ডার বাণিজ্য। আপনার সহযোগীদের ব্যাপারে এই যে অভিযোগগুলো আসে মাঝে মধ্যেই, ব্যাপারে এগুলো আপনার কানে এসেছে কিনা বা এগুলো আপনি কিভাবে দেখেন? আমার সহযোগী বলতে ওখানে কোনো লোক টিকে নেই, অর্থাৎ আমার সাথে যারা কাজ করেছেন তারা এলাকায়ও থাকতে পারেনি।
আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম না, তার এলাকাও ঢুকতে পারিনি আওয়ামী লীগের প্রেসারে। এবং আমিও আমার এলাকায় আমাকে এই 5 বছর ওই এলাকায় কেউ দেখছে এমন কোনো রেকর্ড নেই। আমি চিতলমারী উপজেলা থেকে যদি কখনও ঢাকায় যেতে হয়েছে, আমার মার কবর জিয়ারত করে, বাবার কবর জিয়ারত করে আমি গাড়ির গ্লাস বন্ধ করে চলে গেছি, কেউ কারোর সাথে আমার দেখা হয়নি। আপনি শুনবেন যে বিগত দিনে এই 8-10 বছর উপজেলায় কোনো লোক আমাকে দেখছে কিনা, টেন্ডারবাজি তো দূরের কথা, আমার কোনো লোক এই ধরনের কোনো কাজের সাথে কখনো যুক্ত ছিলেন না, এখনও যুক্ত নেই। আর এখন যুক্ত থাকে তো প্রশ্নই আসে না, আর তখনও যুক্ত ছিলেন না। এখন এই অভিযোগগুলো আমরা প্রায় সময় শুনি, যদি ওইসব অভিযোগগুলো সত্য প্রমাণিত হয় তাহলে আসলে কি আপনি দায় এড়াতে পারবেন কিনা? না, আমার যদি কাছের কোনো লোক, আমার ভাই, আমার কাছের লোক বলতে আমার ভাই আছে, আমার পরিবারের কেউ যদি এই ধরনের ঘটনা ঘটায়, অবশ্যই তার দায়িত্ব আমার নিতেই হবে। এখন একটা উপজেলায় 1 লক্ষের উপরে মানুষ বসবাস করে, এখানে হাজার হাজার লোক আমাকে ভোট দিয়েছে। এখন কোথায় কোনো ঘটনা যদি ঘটে থাকে আমার অগোচরে, আমি জানি না, এটা দায়ভার তো আমি নেব না। জি জি। আমার পরবর্তী যে প্রশ্নটা, বিএনপি ও জামাতের কর্মী সমর্থকদের মধ্যে আপনার প্রতি একটি বিরূপ মনোভাব লক্ষ্য করা যায়। তাদের অভিযোগ আপনার সময় বিরোধী দলের কর্মীদের বিরুদ্ধে যেসব মামলা ও হয়রানি করে হয়েছে তার জন্যই তাদের এই ক্ষোভের জন্ম হয়েছে। মানে আপনি যখন উপজেলা নির্বাচন চেয়ারম্যান যখন ছিলেন, তখন আপনি বিভিন্ন সময় তাদেরকে হয়রানি করেছেন, এমন একটা অভিযোগ তারা তুলে থাকে। এটা আপনি কি বলবেন এই বিষয়ে? এটা আপনারা বিএনপি সহ যারা ওখানে আছে তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন এবং প্রমাণ দেখাইতে পারেন যে আমার সময় একটা মামলা, আমার প্রভাবে একটা মামলা হয়েছে। আমার মনে হয় যে রাজনৈতিক যত মামলা হয়েছে তার 1% মামলাও আমার সময় হয়নি। আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম তখন 1% মামলাও হয়নি, কারণ আমি নিজে হস্তক্ষেপ করে এই যাতে এই কেস মামলা না হয় এই জন্য কাজ করেছি। আমি কোনো জামাত বিএনপির বা কোনো ধরনের কোনো লোকের সাথে আমার বিরোধিতা ছিল এমন কোনো লোকে নেই। আজকে ওখানে যারা বিএনপির সভাপতি সেক্রেটারি আছে তাদের সাথে আপনি কথা বলতে পারেন, ওখানে যারা জামাতের সভাপতি সেক্রেটারি আছে তাদের সাথে কথা বলতে পারেন। আমি যে আমার কাছ থেকে তার এই ধরনের কোনো ব্যবহার পাইছি কিনা। গত উপজেলা নির্বাচন, সর্বশেষ যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনে একটি মিথ্যা মামলা আমার গ্রামে একটি জায়গা বোম্বিং করে আওয়ামী লীগের কিছু লোকজন বিএনপি জামাতের লোকের বিরুদ্ধে মামলা দিল। আমি একজন প্রার্থীর পক্ষে কাজ করছি কচুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। আমি এই মামলার ব্যাপারে সরাসরি আমি বিরোধিতা করছি এবং বলেছি যে এটা মিথ্যা মামলা, এই ধরনের মামলা পুলিশকে প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি এবং নাম ধরে বলছি তারা এই মিথ্যা মামলাগুলো কেন দিল এর জবাব আপনারা দিবেন। ওপেন আমি তাদের পক্ষে কথা বলছি, বিএনপি জামাতের পক্ষে আমি কথা বলেছি, এটা রেকর্ড রয়েছে, রেকর্ড আছে, আপনারা দেখতে পারেন। যদি আপনি যেটা দাবি করছেন এমনটা যদি হয়ে থাকে, তাহলে এখন দেখা যাচ্ছে আপনাকে নতুন করে আপনার রাজনীতিতে আসা বা এলাকার রাজনীতিতে সক্রিয় হওয়াটা, এটা দেখা যাচ্ছে তাদেরই মোটামুটি একটা ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর কারণ কি হতে পারে বলে মনে করছেন? এটা স্বাভাবিক হইতেই পারে। জামাত চিন্তা করছে যে আমরা এখান থেকে ইলেকশন করব, আবার বিএনপি ইলেকশন করবে। এখন প্রতিদ্বন্দ্বী প্রার্থী যেই হোক তার বিরুদ্ধে তো একটা না একটা কিছু বলতেই হবে। এটা তো আমাদের দেশের একটা প্রচলিত নিয়ম। আমরা 3 জনে যদি ইলেকশন করি, 4 জনে যদি ইলেকশন করি, একজনের বিরুদ্ধে একজনে বলে, এটা তো স্বাভাবিক একটা নিয়ম, এটাকে আমি কোনো ধরনের কিছু মনে করি না। এটা জবাব দেবে জনগণ। জনগণ জানবে যে আসলে আমি ক্ষতিকর ছিলাম কিনা, আমি কেউ ক্ষতি করেছি কিনা, আমি তাদের বিপক্ষে ছিলাম কিনা, আমি তাদের হয়রানি করেছি কিনা, আমি চাঁদাবাজি করেছি কিনা, আমি টেন্ডারবাজি করেছি কিনা, জনগণ এটা জবাব দেবে। আমি বিচলিত হওয়ার আমার কোনো বিষয় নেই এবং এটা নিয়ে আমার কোনো ক্ষোভও নেই তাদের প্রতি। তারা তাদের কথা বলে যাক। আপনার ব্যাখ্যা শুনলাম, আপনি দাবি করেছেন যে 2014 সালের পরে আওয়ামী লীগের কোনো দলীয় কার্যক্রমে আপনি ছিলেন না। তাহলে প্রশ্ন হচ্ছে 2018 সালে আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে আপনার অংশগ্রহণ এবং বিভিন্ন উৎসব ও দিবসকে ঘিরে বছরের পর বছর যেসব পোস্টারে আপনার দলটির শীর্ষ নেতাদের পাশে দেখা গিয়েছে, বিভিন্ন পোস্টারে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? পোস্টারে বলতে আমি বলি, আমার এমপি শেখ আলাউদ্দিন উনি চিতলমারী উপজেলা একটা প্রোগ্রামে আসছেন। আমি উপজেলা চেয়ারম্যান হিসাবে আমার ওখানে অবশ্যই থাকাটা বাধ্যতামূলক। ইউনো সাহেবের যেমন বাধ্যতামূলক, অতি সাহেবের যেমন বাধ্যতামূলক, তার চেয়েও উপজেলা চেয়ারম্যান থাকাটা বাধ্যতামূলক। এখানে আমার সাথে পোস্টার থাকতে বা আমার ছবি থাকতেই পারে। আমি উপজেলা চেয়ারম্যান হিসাবে আমার সাথে একজন মন্ত্রী যদি ওখানে বাগেরহাটে আসে তার সাথে আমার ছবি থাকতেই পারে। 5 জন সচিব যদি আমার উপজেলায় আসে তাদের সাথে আমার ছবি থাকতেই পারে। এখানে তো পলিটিক্যাল বিষয় না, এটা রাষ্ট্রীয় বিষয়। রাষ্ট্রীয় বিষয় তো
এটা জামাত ইসলাম, বিএনপি আর আওয়ামী লীগের বিষয় না। এখানে যেই থাকুক উপজেলা চেয়ারম্যান তাদের সাথে থাকতেই হতো। এই ধরনের পোস্টার অবশ্যই থাকতে পারে। 2018 সালে কি আপনি উপজেলা চেয়ারম্যান ছিলেন? অবশ্যই ছিলাম। 2018 সালে। জি। এবং এই পরবর্তী সময়ে যে বিভিন্ন জেলায় ছবি করা হয়, যেমন 24 সালেও আমরা দেখেছি কিছু পোস্টারে আপনার ছবি দেখা গেছে। আপনার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে। আপনার অনেক নেতাকর্মীরা আপনার হয়তো অনুগত বা আপনার অধীনস্থ। এই বিষয়টা আপনার গণ্ডগোচর হয়েছে কিনা? আপনি বলছেন আপনি 2014 সালের পর থেকে কানেক্টেড ছিলেন আওয়ামী লীগের সাথে। আসলে আমি রাজনীতিতেই সক্রিয় ছিলাম না। এখন ডিজিটাল যুগে অনেকে অনেক কিছু করতে পারে, ছবি না থাকলেও বানাইয়েও দিতে পারে, কেউ ইচ্ছে করলেও দিতে পারে। আমি ইচ্ছে করলে আমি দিতে ট্রাম্পের সাথে একটা ছবি দিয়ে বলতে পারি যে আগামী নির্বাচনে ট্রাম্পকে ভোট দিন। এটা আমি করতেই পারি, কিন্তু এটা তো আসলে ট্রাম্পের দেখার বিষয় না, বা এটা থামার দেখার বিষয় না। এই ধরনের ঘটনা আসলে হইলে হইতে পারে, এটা আমার কোনো বলার কিছু নেই। এটা সবার বেলাই হয়, এটা সবার বেলাই হয়। আপনার ব্যাপারে সব থেকে স্পর্শকাতর যে বিষয়টা, অনেক আগে থেকেই আলোচনাটা চলমান এখন পর্যন্ত আছে, যে এরশাদ শিকদার ও তার স্ত্রী শোভা দেবীর সঙ্গে আপনার একটা সম্পর্ক নিয়ে নানা সময় নানা কথা শোনা গেছে। কেউ কেউ বলেন সেই সম্পর্কের সূত্র ধরেই আপনার আর্থিক উত্থান। আপনি কি এই অভিযোগকে অস্বীকার করবেন, না এতে কিছু সত্যতা আছে বলে মনে করেন? আমি খুলনা শহরে দীর্ঘদিন থাকি। এরশাদ শিকদার সাহেব আমি কখনো চিনি না, দেখিও নেই, কখনো দেখিনি আমি তাকে। আর তার স্ত্রীকে তো দেখার প্রশ্নই আসে না। এখানে এই যে রসালো গল্প, এরশাদ শিকদারের হাজার হাজার ছবি ছাপা হয়েছে। এরশাদ শিকদার ধরা পড়ার পরে, ফাঁসি হওয়ার পরে অনেক গল্প, অনেক রাজনৈতিক নেতাদের সাথে, আওয়ামী লীগ বিএনপির পাওয়ারফুল মন্ত্রীদের সাথে, পুলিশ অফিসারদের সাথে অনেক ছবি ছাপা হয়েছে, এলাকার পাবলিকের সাথে ছবি ছাপা হয়েছে। শীতলমারির কয়েকশো দোকানদার আছে যারা বড় বাজারে দোকানদারি করে। আপনি তাদের কাছে শোনেন যে কখন আমাকে তারা কেউ দেখছে কিনা, যেখানে তার এরশাদ শিকদারের বসবাস ছিল। আর আমার কোনো ছবি কোনো পত্রিকায় ছাপা হয়েছে কিনা, বা এরশাদ শিকদার একটা লোকের ঘনিষ্ঠ থাকলে, যেমন হেলাল সাহেবের কথা আপনারা বলছেন, উনি এমপি ছিল, ওনার সাথে আমার ছবি ছাপা হয়েছে, কারণ আমরা একসাথে বসছি মিটিংয়ে, ওনার সাথে ছবি ছাপা হয়েছে। তো এরশাদ শিকদারের সাথে এই ধরনের কোনো ছবি আমার ছাপা হয়েছে কিনা, বা আমার নামে কোনো লেখা হয়েছে কিনা, বা আমার নামে কোনো মামলা হয়েছে কিনা। এরশাদ শিকদারের যত ঘনিষ্ঠ লোক ছিল সবার নামে হাজার হাজার মামলা হয়েছে, শত শত মামলা হয়েছে, তারা জেল খাটছে। আমার নামে তো কোনো মামলা হয় নাই, আমার তো কোনো ছবি আসেনি। তাহলে এটা কীভাবে হয়? এটা একটা কাল্পনিক একটা আলোচনা। একটা মানুষের বিরুদ্ধে যখন কোনো সমালোচনা করার সুযোগ থাকে না, তখন কাল্পনিক কিছু আলোচনা মানুষ করেন। আমরা কিন্তু চায়ের আড্ডাতেও অনেক সময় শুনেছি, অনেক অভিযোগ উঠে এসেছে যে মাঝে মাঝে এরশাদ শিকদারের ছেলে তিনি মাঝে মাঝে আপনার বাড়িতে আসেন, টাকার জন্য বাহির থেকে হুমকি ধামকি দিয়ে যান, থ্রেট দিয়ে যান। এমন কিছু আপনার কর্ণগোচর হয়েছে কিনা কখন? আমি এই ধরনের কোনো কথা কোনদিন শুনি নাই। এবং এরশাদ শিকদারের ছেলে আমাকে চেনে কিনা আপনারা ফোন করে জিজ্ঞেস করতে পারেন, তাদের নম্বর সংগ্রহ করে, যে আমার নাম তারা শুনছে কিনা কোনো জীবনে আমাকে, বা তারা চেনে, তারা তো জীবিত আছে এখনও, তার কোনো ছেলে মেয়ে আমাকে চেনে কিনা আপনারা জিজ্ঞেস করতে পারেন, ফোন দিয়ে তার কাছে জিজ্ঞেস করতে পারেন। তার সাথে জিজ্ঞাসা করতে হলে সে নাম্বার নেওয়ার জন্য আপনার সহজেই আমাদেরকে নিতে হবে। আমি তাদের নম্বর জানি না, তাদের আমি জানবো কীভাবে। আমাদের পরবর্তী যে প্রশ্নটা, আপনার আয়ের উৎসকে ঘিরে সবসময়ের জন্যই একটা গুঞ্জন ছিল যে আপনার আয়ের উৎস সব নাকি বৈধ না, অবৈধ পথ থেকে আপনার ইনকামটা আসে, অর্থনীতির যে আপনার উৎসটা। আপনি কি স্পষ্ট করে বলতে পারবেন যে আপনার আর্থিক উত্থানের মূল ভিত্তিটা আসলে কি ছিল? আসলে অবৈধ আয় যারা করে বা যারা জানে, যারা এই কথাগুলো বলে, তাদের কাছে জিজ্ঞেস করতে হবে যে অবৈধ আয়টা কোথা থেকে আসে। আমার কাছে তো সব বৈধ আয়, আমার তো অবৈধ কোনো আয় নেই। এখন অবৈধটা তারা জানে, যারা আলোচনা করে তারা জানে, সেইটা তারা বলুক যে এইখানে এইভাবে তারা অবৈধভাবে সেইখান থেকে 50 লক্ষ টাকা নিচে, এখান থেকে সে 1 কোটি টাকা অবৈধভাবে আয় করছে। অবৈধ আয়টা তো আমি আসলে জানি না, কারণ আমি তো বৈধটা নিয়েই ব্যস্ত, আমি তো অবৈধ নিয়ে কোনো চিন্তা করি না। অবৈধটা যারা জানে তারা বলুক, তাদের কাছে প্রশ্ন করেন যে অবৈধটা উনি কোত্থেকে করছে, সে আপনারা জানান। তো এক্ষেত্রে দেখা যায় মানে জনগণ আসলে তো জানে না যে আপনার যে এই চতুর্দিকে আপনার যে ব্যবসা বাণিজ্য, এবং আমরা শুনেছি আপনার এলাকায় খোঁজ নিয়ে আপনি যখন ইউনিয়ন বা উপজেলা চেয়ারম্যান যখন ছিলেন, তখন আপনি বারবার আপনার বক্তব্যে বলেছেন যে আপনি নিজের পকেটের টাকা দিয়ে ওই এলাকায় উন্নয়ন কর্মযোগ্য মানে সম্পাদন করেছেন, কাজ করেছেন। তো আপনার এই এত যে অর্থনৈতিক যে এই যে উৎসটা, আসলে আপনার মূল যে ব্যবসাগুলো কি কি, বা এটা যদি সামান্য কিছু আমি জানাতেন জনগণকে। আমি জয় জুট মিল নামে একটা প্রতিষ্ঠান আছে, যেটা মোংলা হাইওয়ে রোডে কাটাখালীর 1/2 কিলোমিটারের ভিতরে জয় জুট মিল, 100% এক্সপোর্ট কোয়ালিটির একটা জুট মিল। আমি জয় ফিড মিল নামে খুলনা কেডিএ শিল্প এলাকায় আমার একটি সবচেয়ে আধুনিক ফিড মিল, যেটা খুলনা মিলটা এই ধরনের আধুনিক ফিড মিল আর নেই, এই মিলটা আছে। আপনি যে এরিয়াটায় বসে আছেন
এখানে আমার একটি ফ্লাওয়ার মিল আছে, ময়দার মিল আছে, যা এই 3টে প্রতিষ্ঠান হচ্ছে আপনার ফ্যাক্টরি। আমার নাজিরপুরে হ্যাচারি আছে, যেখানে গরুর ফার্মিং হয়, মাছের চাষ হয়, দুধ আপনার ফিটিং হয়। তারপরে আপনার আমার শিপিং আছে, আমার 3টা জাহাজ আছে, আমার 3টা জাহাজ চলে। আমার পেট্রোল পাম্প রয়েছে, আমার ব্রিক্স রয়েছে, অর্থাৎ ব্রিক ফিল্ড আছে। এরপরে আমি ফার্স্ট ক্লাস একজন কন্ট্রাক্টর, আমি ফার্স্ট ক্লাস একজন ঠিকাদারি। আমার সব ডিপার্টমেন্টের আমার লাইসেন্স আছে। আমার বড় বড় প্রতিষ্ঠানে খুলনা এই যে এসপি অফিস যেটা, এটা আমার করা। চিতলমারি যে থানা ভবনটা, এটা আমার করা। টিটিসি ভবন আমার করা। এই ধরনের অনেক উল্লেখযোগ্য ভবন, আপনার মুক্তিযোদ্ধা ভবন যেটা চিতলমারিতে, এটা আমার করা। এই ধরনের অনেক ভবন, অনেক রাস্তা আমি কাজ করি। এই যে আপনার বৈঠেঘাটা, খুলনা বৈঠেঘাটা যে রাস্তা, এই রাস্তা আমার করা। আপনার এগুলো আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান, যেগুলো চলমান এবং দেখা যায়। এটা মানে গোপনীয় কোনো বিষয় নেই, এটা চোখে আপনার ইচ্ছে করলেই দেখতে পাবেন। তাহলে এগুলো আসলে সমালোচনা যারা করে তারা না জেনেই করে। আমাদের দেশে একটা সমস্যা আছে, চার দোকানে বসলে কিছু কথা বলতে হবে। সেই কথাটা কার জন্য বলতে হবে, কেন বলতে হবে, কিসের জন্য বলতে হবে, সেই বিষয়টা তারা হয়তো জানে না। তারা একটা আলোচনা পাইলে সেই আলোচনাটা তারা যোগান দেয়, আলোচনার যোগান দেয়। আসলে রসালো আলোচনার মাধ্যমে আর ব্যবসা করা এক জিনিস না। আমি একজন ব্যবসায়ী এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানগুলো এই খুলনা বেল্টে অবস্থিত। অতএব যে কোনো লোক ইচ্ছে করলে এটা দেখতে পারে, সততা দেখতে পারে। যাই হোক, আমরা এর সাথে সম্পর্ক একটা প্রশ্ন করি যে আপনি যে আপনার বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর কথা বললেন, এখন 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা বিভিন্ন মাধ্যমে আমাদের কানে খবর আসছে দশদিকের কাছে যে আপনি আপনার বিভিন্ন প্রতিষ্ঠানকে, আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করছেন। এলাকায় আপনার এলাকার যারা দাগি আওয়ামী লীগ নেতা যারা আছে বা যারা চিহ্নিত সন্ত্রাসী কর্মকাণ্ড দীর্ঘদিন এলাকায় চালিয়েছে, এমন কিছু লোককে আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে আপনি তাদেরকে পুনর্বাসন করছেন, তাদেরকে চাকরি দিচ্ছেন, দিয়ে তাদেরকে আপনি বাঁচিয়ে রাখছেন। এটা আসলে কতটুকু মানে অসত্য বলবেন আপনি? আসলে ফ্যাক্টরিগুলোয় সবসময় টেকনিক্যাল পার্সন দরকার। যে লোকটা কাজ জানে, ইঞ্জিনিয়ারের বাড়ি চিতলমারি না মোল্লারহাট না ফকিরহাট না আপনার নোয়াখালী, এটা আমাদের দেখার বিষয় না। তবে আমার জানা মতে আমার টেকনিক্যাল পার্সন কোনো ফ্যাক্টরিতে চিতলমারি বেল্টের কোনো লোক আছে বলে আমি জানি না, আমার কাছে মনে হয় না। আর যারা আছে ফকিরহাটের লোকাল আপনার 1000 লোক বা 500-700 লোক কাজ করতে পারে ফকিরহাট উপজেলার, কিন্তু তারা আমার চিতলমারির লোক না। অর্থাৎ এই ধরনের ডাহা মিথ্যা কথা এগুলো থাকে। আপনারা তাদের নাম জিজ্ঞেস করেন, নাম বলুক, তারপর আমি দেখি যে এই ধরনের কোনো লোক আমার প্রতিষ্ঠানে আছে কিনা। তো পরবর্তী আমরা যাচ্ছি যে বাংলাদেশে আপনি অনেক বড় একজন শিল্পপতি মানুষ, বাংলাদেশে এতগুলো রাজনৈতিক দল আছে। আশা করি আপনার এই অর্থনৈতিক এই যে উৎসটা, শোনা যায় 5ই আগস্ট পরবর্তী সময় আপনি একটা বাংলাদেশের বৃহৎ একটা রাজনৈতিক দলে যোগ দিতে চেয়েছিলেন, কিন্তু তারা আপনাকে গ্রহণ করেনি। তো আপনি সেই দলটিতে ঢুকতে ব্যর্থ হয়ে শেষ আশ্রয় খুঁজে নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশে। এটা কতটুকু সত্য? এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। আমি কোন লোকের কাছে গিয়েছি দলে যোগদান করার জন্য, এটা আপনারা সেই লোকটা বলুক, তাদের কাছে জিজ্ঞেস করেন কার কাছে গেছিলেন দলে যোগদান করার জন্য। আমি তো কখনো কারোর কাছে যাইনি। কোনো বৃহত্তর রাজনৈতিক দল বলতে এখন বিএনপিকে বোঝায়। বিএনপির অনেক নেতার সাথে আমার সম্পর্ক আছে, বাট তাদের সাথে দলে যোগদান করার জন্য গেছি এই ধরনের কথা তারা বলতে পারে কিনা, তারা আপনারা জিজ্ঞেস করেন, মিডিয়ার মাধ্যমে জিজ্ঞেস করেন। যারা এই ধরনের সমালোচনা করে তাদের কাছে নামটা শুনেন, নাম শুনে তাদের কাছে জিজ্ঞেস করেন, তাহলে আপনারা উত্তর পেয়ে যাবেন। আমি কখনো যে অবস্থা দেশে চলতেছে, আমি ইসলামী দল করি, আমি ইসলামকে ভালোবাসি, আমি ন্যায় কীভাবে প্রতিষ্ঠা হবে সেটা নিয়ে কাজ করি। এটা আমার শুরু থেকে, আমি যখন থেকে ব্যবসা করি, যখন থেকে রাজনীতি করি, তখনই আমি সততা এবং ন্যায় উপরে আমি দাঁড়িয়ে কাজ করি। আমি অসততা, পাওয়ার পলিটিক্স এটা আমি কখনো পছন্দ করি না এবং করার চেষ্টাও করিনি। যেটা চিতলমারির জনগণ দীর্ঘ 5 বছর দেখেছে, আমার ইউনিয়নবাসী দেখেছে। আপনারাও খোঁজ নিলে জানতে পারবেন যে এই ধরনের কোনো ঘটনা আছে কিনা। উন্নয়ন ছাড়া, মানুষের সাথে ভালো ব্যবহার করা ছাড়া, আমার পকেটের পয়সা খরচ ছাড়া আমার কোনো ধরনের কোনো প্রাপ্তি আমার আছে কিনা, এটা আপনারা এলাকা থেকে খুঁজে নিতে পারবেন। আমরা পরবর্তী যেটা আমাদের জিজ্ঞাসা সেটা হচ্ছে, বাংলাদেশে তো এত এত রাজনৈতিক দল, আপনিও একজন বিশ্ব শিল্পপতি, অন্যান্য রাজনৈতিক দলেও দেখা যায় বলা হয় নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্তদের রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। অনেকে মজা করে বলে থাকে এখানে অধিকাংশ কর্মীরাই নিম্নবিত্ত পরিবারের মানে আওতাভুক্ত বলা যায়। 2-1 জন অবশ্যই ভিন্ন আলাপ,
তো আপনি একজন এত বড় একজন ব্যবসায়ী, একজন শিল্পপতি হয়ে আপনি আসলে এই গরিবদের দলটাকে কেন বেছে নিলেন? এর পিছনে মূল আপনার যে প্রেরণা বা মূল্যবোধ বা অভিজ্ঞতা, মূল কারণটা কি ছিল বলে মনে করেন? আসলে আমরা তো বিভিন্ন দলের শাসন দেখেছি, সব দলেই দুর্নীতির মাধ্যমে আজকে আমাদের দেশ, আজকে যে শিল্প প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে গড়ে উঠেছে, এটা ব্যক্তি পর্যায়ে পরিশ্রমের জন্য। আমি প্রতিদিন 18 ঘন্টা কাজ করি। অনেক মালিক আছে যারা 24 ঘন্টার 3 ঘন্টা মাত্র ঘুমায়, বাকি সময় কাজ করে। তাদের পরিশ্রমের ফসল হচ্ছে আজকে বাংলাদেশ, আজকে এই সুন্দর বাংলাদেশ, অগ্রগমী বাংলাদেশ। রাজনৈতিক ব্যক্তিদের লুটপাটের কারণে এই দেশটা বারবার হোঁচট খেয়েছে এবং আজকে যে অবস্থায় এই দেশটা থাকার কথা ছিল, শুধু রাজনৈতিক নেতাদের এবং আমলাদের দুর্নীতির কারণে সেই জায়গাটা থাকে নেই। আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। আমি দেখেছি যে সরকারের যে বাজেট আসে, যেটা এলাকা উন্নয়নের জন্য, সাধারণ গরিব মানুষের জন্য, তার মাত্র 30% বাস্তবায়ন হয়, 70% দুর্নীতির মাধ্যমে ভাগবটারা হয়ে যায়। আজকে আমরা যদি ইসলামী শাসন ব্যবস্থায় ফিরে আসতে পারি, তাহলে এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং আমাদের দেশ সমতার ভিত্তিতে আপনার উন্নয়ন হবে এবং সমস্ত মানুষ ভালো থাকবে, ব্যবসায়ী ভালো থাকবে, সাধারণ মানুষ ভালো থাকবে, গরিব মানুষ ভালো থাকবে। যার কারণেই আমার এই আদর্শিক দল ইসলামীর আন্দোলন বাংলাদেশে আমি যোগদান করেছি। আমি মনে করি এই চরমনাই পীর সাহেবের ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা একটা আদর্শিক দল, যে দলে কোনো ক্যাডারও নেই, যে দলে আপনারা তো দেখেছেন যে পীর সাহেবের সাধারণ চলাফেরা, উনি একটি মাইকিরও আছে, 2-1 মানুষ নিয়ে, 2-3 জন মানুষ নিয়ে চলেন, ওনার কোনো গার্ড নেই, বডিগার্ড নেই, কোনো কিছু নেই, সাধারণ মানুষের ভিতরে সে মিশে যায়। একজন রিক্সাওয়ালা, একজন ভ্যানালাকে সে ডেকে পাশে বসায়। এই যে অবস্থাটা, এটা তো অন্য কোনো রাজনৈতিক দলে দেখিনি। আমি কোনো দলের নাম বলবো না। আজকে যদি এই ইসলামী দলগুলো ক্ষমতায় আসতে পারে, আপনি মনে করেন যে 50 বছরে এই দেশ থেকে এই ইসলামী দলকে কেউ ক্ষমতা থেকে নামাইতে পারবে না এবং এরা মানুষকে দেখাই দেবে যে আসলে সততার ভিত্তিতে কাজ করলে সবাই ভালো থাকা যায়, এটা তারা প্রমাণ করবে, আমি আশা করি। যার কারণে আমার এই ইসলামী দলে যোগদান করা। অনেকেই মনে করেন যে এই প্রশ্নটা আমার আগেই ছিল যে আপনি বিগত 17 বছর আওয়ামী লীগের আমলে আপনার বিরুদ্ধে বিভিন্ন সময়ে যে অপকর্ম, যে অভিযোগগুলো উঠেছে, সেগুলো কোনো ভিত্তি থাকুক বা না থাকুক, যেগুলো আমরা জনগণের মুখে মুখে শুনেছি, এগুলোকে আসলে আড়াল করতে এবং এতদিন আওয়ামী লীগের কাঁধে বসে আপনি জনগণকে শোষণ করেছেন, জনগণকে লুটেপুটে খেয়েছেন। এবার আপনি নতুন একটা দলের কাঁধে বসে, যেখানে গেলে আপনার নমিনেশন পেতে তেমন কোনো বেগ পোহাতে হবে না, এমন একটা দলের কাঁধে বসে আপনি আবার জনগণকে চোষার জন্যই মূলত আপনি দলটা পরিবর্তন করেছেন, এমনটাই অনেক জনগণ বলে আসছে। এ বিষয়ে আপনার মন্তব্য কি? এইটা মূলত জনগণ বলে না, এটা 2-4 জন দলের, বিভিন্ন দলের 2-1 জন দলের কর্মীরা এই কথাগুলো আলোচনা করতে হবে। জনগণ এই কথা কখনো বলতে পারবে না। আর আমি যদি শোষণ করে আসি, আমি যদি জুলুম করে আসি, আমি যদি নির্যাতন করে আসি, তাহলে তো ভোটের মাঠে আসার প্রশ্নই আসে না। তাকে জনগণ কেন ভোট দেবে? আর ছোটো দল থেকে কেন ভোট দেবে? তাহলে তো বড় দল, তাহলে টাকা পয়সা দিয়ে বড় দলের নমিনেশন কিনে আপনার ভোটে দাঁড়াইতে হইতো। তা ছোটো দল তো এই সুযোগ নেই। ছোটো দল থেকে এমপি নির্বাচিত হইতে হইলে ভালো লোকের দাঁড়াইতে হবে, ভালো লোকের আপনার ভালো কাজ করতে হবে, সৎ থাকতে হবে। জনগণ যদি মনে করে যে এই লোক সৎ ভালো ছিল, তখনই সে এই দল থেকে ইলেকশন করার সাহস সে পাবে। তা নাহলে তো এটা প্রশ্নই আসে না। কোনো জুলুমকারী, কোনো চাঁদাবাজ, কোনো দখলকারী তো এই ছোটো দল থেকে ইলেকশন করার সাহস পাবে না। এটা তো বড় দল লাগবে, বড় দল ছাড়া হবে না। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আমি যদি এত অভিযোগ বা এত দুর্নীতি করে থাকি, তাহলে আপনাকে জনগণ ভোট দিবে না এবং আপনার প্রতিপক্ষ আপনাকে ভয় পাওয়ার তেমন কোনো কারণ থাকে না যদি আপনি অভিযুক্ত হয়ে থাকেন। অবশ্যই, কারণ কি জনগণ কখনো ভুল করে না। জনগণ তাদের যে প্রার্থী জনগণ মনে করে নিরাপদ, জনগণ তাকে ভোট দেয়। আমি বিশ্বাস করি আমাকে যদি আমার দল সুযোগ দেয়, আমাকে যদি ইসলামী জোট আমাকে সুযোগ দেয়, আমি জনগণের ভোটে নির্বাচিত হব ইনশাআল্লাহ। এবং আমি জনগণের জন্য ভালো কিছু, যে কাজগুলো আগে করেছি এর চেয়েও ভালো কিছু কাজ আমি করে জনগণকে দেখাবো। আর আমি ভালো করেছি না খারাপ করেছি, এলাকার 100 লোকের কাছে আপনি জিজ্ঞেস করলে পাবেন। 2-1 জন সমালোচনাকারী, দলের ক্যাডার, এরা সবসময়ের জন্য সমালোচনা করবেই।
এটা নিয়ে আমি কখনো চিন্তিত না। তাহলে ধরা যায় আপনি যদি বাগেরহাট এক আসনে মনোনয়ন বা পাচ্ছেন বা পাবেন, তো এই যে গুঞ্জনটা যখন বা এই সম্ভাবনা যখন থেকে আসছে, তারপর থেকে আপনি কোনো প্রকার হয়রানির শিকার হয়েছেন কিনা, মানে এই নির্বাচনকে কেন্দ্র করে? আমি অনেক ধরনের হুমকি ধমকি বিভিন্নভাবে আমি এটা আমার কানে প্রতিনিয়ত আসে। আসলে আমি বিশ্বাস করি আমাদের মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, যে কয়দিন আমাদের বাঁচার সুযোগ দেবেন, যতটা রিজিকের ব্যবস্থা করেছেন, এই রিজিক যতদিন আমার আছে ততদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবেন যে কোনোভাবে। এই রিজিক যখন শেষ হয়ে যাবে তখন কোনো লোকই আমাকে কোনো কিছুর বিনিময়ে আমাকে রাখতে পারবে না। আমি এটা বিশ্বাস করি, আল্লাহর পরে আমার বিশ্বাস আছে, অর্থাৎ এই নিয়ে আমি মোটামুটি চিন্তিত না। আমি আমি বললাম আমি একদম ক্ষুদ্র একজন মানুষ, আমার বংশীয় প্রভাব নেই, আমার দাদা ছিল একা, আমার বাবা ছিল একা, অতএব আমার কিন্তু বড় ধরনের কোনো বংশ নেই, আমার কোনো ভাই বেড়াদা বা ভাইপোরা এই রাজনীতির সাথে কোনো যুক্ত নেই। অতএব আমি একা। আমি মনে করি সকল জনগণই আমার শক্তি। আমি ভালো কাজ করে থাকলে তারা ভালো কাজের প্রতিদান দেবেন, আর আমি যদি খারাপ করে থাকি তাদের ভাষায়, তাহলে তারা তার বিরুদ্ধে যা করার দরকার সেই কাজটি করবেন। অতএব আল্লাহর উপর ভরসা রাখি, এর বাহিরে আমার বলার কিছু নেই। যে আপনি এই যে বংশগত যে ব্যাপারটা বললেন, এই বংশগত কারণেই আপনি এলাকায় অনেকেই বিভিন্ন সময় আলোপ উঠে থাকে, আপনার আশেপাশে অনেক বড় বড় বংশের অভিজাত বংশের লোক রয়েছে। আসলে আপনার এই বংশগত কারণেই আপনি কোনো প্রকার প্রতিহিংসা বা কোণঠাসার শিকার হয়েছেন কিনা, বৈষম্যের শিকার হচ্ছেন কি বলে মনে করেন কিনা? না, এটা অবশ্যই আওয়ামী লীগের সময় হয়েছি। আওয়ামী লীগের সময় আমার এলাকায় যেতে সমস্যা হয়েছে। আমি আমার মা বাবার কবর ঠিকমতো জিয়ারত করতে পারিনি। আমার গ্রামের বাড়িতে আমি এই উপজেলা চেয়ারম্যান থাকার পর থেকে আমি একদিনও আমার গ্রামের বাড়িতে আমি থাকতে পারিনি। আমি সমস্যা ক্ষতিগ্রস্ত হয়েছি। 5 তারিখের পরে আমি এলাকায় অনেকবারই এলাকায় গেছি, এখনও যাই। আমার কথা হলো যে এটা তো স্বাভাবিক যে আপনার যারা আছে তারা যদি 50 জন লোক থাকে, আমি তো 50 জন লোক নিয়ে কোথাও মুভ করতে পারি না। কেন এই ধরনের সমস্যা সবসময় জন্যই থাকবে, এটা নিয়ে আমি চিন্তিত না। আমি চিন্তা করি যে আমি যেটা করতেছি সেটা সঠিক করতেছি কিনা, এর বাইরে আমার কোনো চিন্তা নেই। যাই হোক, আপনার কথাগুলো আমরা শুনলাম, এবং আমার সর্বশেষ একটা ব্যাপার যে আপনার নেতাকর্মী যারা ছিলেন বা আপনার সহযোগী যারা ছিলেন, বিভিন্ন সময় আপনার সাথে আগে একবার আলাপচারিতা দর্শকের সাথে আপনি একবার আমাদের ভয়েস কলে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন সংক্ষিপ্তভাবে। সেখানে বলেছেন আপনার নেতাকর্মী যারা সহযোগী যারা ছিল তারা বিভিন্ন সময় এলাকায় বিভিন্ন হয়রানির শিকার হয়েছে, আওয়ামী লীগের আমলেও। আপনি আওয়ামী লীগের সাথে কানেক্টেড ছিলেন বা আপনার সহচর যারা ছিল তারা বিভিন্ন বিভিন্ন হয়রানির শিকার হয়েছে। এ বিষয়ে জনগণকে আপনি কিছু জানাতে চান কিনা? অবশ্যই। আমার সাথে আমার একটা ম্যানেজার ছিল, যে এলাকায় রাস্তাঘাটগুলো দেখতেন, উপজেলার কিছু কাজ করতেন। তার নাম হচ্ছে এবাদুল হাওলাদার। সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন তার নামে 8টা মামলা হয়েছে, তার ভিতরে 3টা হচ্ছে, 4টা হচ্ছে মার্ডার কেস, অর্থাৎ হত্যা মামলা বিভিন্ন থানায়। সেটা কোনোটা মোংলা থানায়, কোনোটা রামপাল থানায়, মানে আপনার অজ্ঞাত হিসাবে তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তা এ ধরনের হয়রানি হয়েছে। এক পর্যায়ে সে আর এলাকায় তো থাকতেই পারেনি, সে এলাকা ছেড়ে চলে আসছেন। এই ধরনের হয়রানি হয়েছে। আওয়ামী লীগের সময় আমার অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে আওয়ামী লীগের যে সবাই, এতে 2-4 জন লোক, যেমন ওখানে আমাদের যে বেলটা, এই বেলটায় মূলত পীযূষবাবু নামে এক ভদ্রলোক ছিলেন, যিনি আওয়ামী লীগের হর্তাকর্তা ছিলেন, সব কিছুই সে পরিচালনা করছেন। উনি এলাকায় আমারপন্থী যারা ছিলেন, এখানে হিন্দু মুসলমান সবার উপর সে অত্যাচার করছে, সবাইকে সে বিভিন্নভাবে নাজেহাল করছেন আওয়ামী লীগের সময়। তা এই ধরনের ঘটনা অবশ্যই ঘটছে, যার ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এটা আমাদের সহ্য করা ছাড়া কিছু করার ছিল না, কারণ ক্ষমতাটা ছিল খুব বড় জায়গায়, এই জায়গায় ইচ্ছে করলে কিছু করা যেত না। আপনার সে সকল নেতাকর্মীরা এখন আসলে কোথায় আছেন, বা তারা এখন আপনার থেকে কোনো সহযোগিতা বা আপনি তাদেরকে কোনো খোঁজ খবর রাখছেন কিনা? আমি যতটুকু পারছি তাদের সহযোগিতা, কেস মামলায় যতটুকু পারছি সহযোগিতা করেছি। আসলে তো সবাইকে কিছু করার সুযোগ থাকে না, তারপরেও আমি যতটুকু পারছি আমি করেছি। আমি নিজেও তো অনেক বড় হয়রানির শিকার ছিলাম। আমার অনেক ক্ষতি হয়েছে, আমার ব্যাংকের ক্ষতি হয়েছে, আমার ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে। এগুলো তো আমার সবার জন্য আমার কাজ করতে হয়েছে। সেক্ষেত্রে আসলে সবাইকে দেখা বা সবাইকে যতটুকু ক্ষতিগ্রস্ত হতে সেই পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার মতো অবস্থা আমার ছিল না বা থাকেনি কখনো। সর্বশেষ আমরা চলে এসেছি, যদি আপনাকে বাগেরহাট 1 আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ নমিনেশন দেয় বা মনোনয়ন দেয়,
তাহলে বাগেরহাটে এক আসনের মানে কোন দিকগুলো পরিবর্তনের কথা ভাবছেন এবং জনগণকে আপনি কোন দিকগুলো আশ্বস্ত করতে চান পরিবর্তনের ব্যাপারে? আমি এখানে বলতে চাই যে আমরা সমতার ভিত্তিতে উন্নয়ন করতে চাই। আমাদের এই এক আসনে যে উন্নয়ন হওয়ার কথা ছিল সেই ধরনের উন্নয়ন কাজ হয় নাই। এখনও চলা যায় না, এই ধরনের অনেক রাস্তা রয়েছে, অনেক স্কুলে ভবন নেই, মানুষ বসতে পারে না। তারপরে আপনার মানুষের যে সুবিধা, অর্থাৎ আজকে ডিজিটাল যুগ বলে, এই ডিজিটাল যুগে যে সুবিধাগুলো পাওয়ার দরকার সেই দিকগুলো আমাদের এলাকায় এখন পর্যন্ত তৈরি হয় নাই। তা আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম, আমার একটা খারাপ এরিয়া ছিল ডাকাতিয়া, অর্থাৎ চরবানি ইউনিয়নে, যেখানে হিন্দুরা 95% ভোট দিয়েছে আমার বিপক্ষ প্রার্থীকে, অর্থাৎ অশোক বড়ালকে। ওই এলাকায় 5টি রাস্তা আমি করেছি। ওই এলাকায় বিদ্যুৎ ছিল না, আমি বিদ্যুৎ দিয়েছি, কারণ আমি দেখছি যে আমার এলাকার উন্নয়ন করতে হবে। আমি সেখানে কে আমাকে ভোট দিয়েছে, কে ভোট দেয় নেই, আমি কিন্তু সেটা দেখিনি। এটা আপনারা দেখতে পারেন, খুঁজে দিতে পারেন, জানতে পারেন ওখানে যেয়ে। তা আসলে মানুষের যে মৌলিক যে বিষয়গুলো আছে, যেটা না হলে মানুষের চলে না, এই মৌলিক অধিকারটা তাতে বাস্তবায়ন হয়, সেই লক্ষ্যে আমরা হিন্দু মুসলমান সবার জন্য কাজ করে যাব। এবং আগামী দিনে এমন একটি বাংলাদেশ আমরা গড়তে চাই যেখানে কোনো ধরনের কোনো শোষণ থাকবে না, জুলুম থাকবে না, চাঁদাবাজি থাকবে না, কোনো দখলবাজি থাকবে না, এবং কোনো ধরনের ছিনতাই রাহাজানি থাকবে না, জুলুম থাকবে না। এই ধরনের একটি বাংলাদেশ আমরা চরমনাই পীর সাহেবের নেতৃত্বে আমরা চাই। চরমনাই পীর সাহেব তো ইসলাম ভিত্তিক একটি দল, তো যদি আপনি এক আসনে নির্বাচিত হন, তো সেখানে আপনার যেহেতু যদি ইসলামপন্থী কেউ পার্লামেন্টে যায়, তো সেই আসনে বিধর্মী যারা রয়েছে তাদের আসলে নিরাপত্তাটা কিভাবে আপনারা দিবেন, বা তাদের অধিকার কতটুকু প্রতিষ্ঠায় আপনারা সোচ্চার থাকবেন? আসলে আমাদের বাংলাদেশের যারা মানুষ তারা সবাই বাংলাদেশি। এখানে তাদের যে অধিকার, এবছর আপনারা দেখেছেন যে সরকার ছিল না, দুর্গাপূজা ছিল, সমস্ত ইসলামী দলের লোকজন মাঠে নেমে তাদের পূজাগুলা পরিচালনা করে, মানে ওখানে কোনো হামলা না হয়, কোনো ধরনের কোনো না হয়, এটা তারা চেক দিয়ে সেই কাজগুলো তারা করে, পুলিশের দায়িত্ব তারা পালন করেছে। কোথাও তো কোনো সমস্যা সৃষ্টি হয়নি, আপনার কোথাও কোনো ঝামেলা তৈরি হয়নি। তা আগামী দিনে ইসলাম ক্ষমতায় আসলে বাংলাদেশের প্রতিটা নাগরিক, হিন্দু বলেন, মুসলমান বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সবাই সমান অধিকারে তাদের যে মৌলিক অধিকারগুলো আছে অধিকারগুলো ভোগ করবে এবং তারা চলাফেরা করবে, এবং এখানে কোনো ধরনের কোনো বাধা বিপত্তি থাকবে না। আমরা আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ তুললাম, আপনিও জবাব দেওয়ার চেষ্টা করলেন। সর্বশেষ আপনার কাছে জানতে চাই, 5ই আগস্টের পরে বাংলাদেশের যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলেন রাজনীতিতে, তারা অনেকভাবেই অনেক হয়রানি হয়েছে, অনেক জায়গায় এতদিন যেমন তারা দখল করেছে, 5ই আগস্টের পরে তাদেরও অনেক জমি দখল হয়েছে, অনেক বাড়িঘর দখল হয়েছে। তো এমন কোনো তিক্ত অভিজ্ঞতা আপনার রয়েছে কিনা? আসলে 5ই আগস্টের পরে যারা দখলবাজ চাঁদাবাজ তারা পালিয়ে গেছে, অথবা তারা যে কোনো নেতাদের সাথে, পুলিশের সাথে টাকা দিয়ে সক্ষতা করে এলাকায় টিকে আছে কেউ কেউ, আর ম্যাক্সিমাম লোক পালিয়ে গেছে। যারা সাধারণ নিরীহ জনগণ, একটা দলের সমর্থক থাকতে পারে, এই ধরনের লোকের উপর কিছু অত্যাচার হয়েছে, এই ধরনের কিছু দখল হয়েছে, এই ধরনের লোক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এটা চাই না। আমরা চাই সব দল আছে বাংলাদেশে, বাংলাদেশে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, ইসলামী ঐক্যজোট আছে, ইসলামী দল আছে, ইসলামী আন্দোলন আছে, সব দলই আছে, সবাই ভাই ভাই বসবাস করব। খারাপ কাজ করলে খারাপের বিরুদ্ধে আমরা সবাই ঐক্য হয়ে আমরা কাজ করব, এটাই হচ্ছে নিয়ম। আজকে আমার দলের একটি লোক সে একটা অন্যায় করলো, আমি তার সমর্থন করলাম, এটা কি ইসলাম সমর্থন করে না। আমরা এই ধরনের কিছু কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি। আমরা এই ধরনের কর্মকাণ্ড কঠোর হস্তে সরকারকে দমন করার জন্য অনুরোধ করব, এবং এই ধরনের ঘটনা যাতে বাংলাদেশে না ঘটে এটা আমরা আশা করব। সর্বশেষ, বাগেরহাট এক আসনে যেহেতু আপনি সম্ভাব্য প্রার্থী হিসেবে আসতে যাচ্ছেন, এর একটা গুঞ্জন আছে, তো এই হিসেবে বাগেরহাটের এক আসনের যারা জনগণ, সাধারণ জনগণ, তাদেরকে লক্ষ্য করে আপনি কিছু বলতে চান কিনা, তাহলে তাদের উদ্দেশ্যে মেসেজ থাকলে? আমার বাগেরহাট এক আসনের শীতলমারি, মোল্লাহাট, ফকিরহাট এই আসনের জনগণের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা একটিবার সুযোগ পেয়েছেন, আপনারা বিভিন্ন দলকে ভোট দিয়েছেন, বিভিন্ন দল ক্ষমতায় ছিল, আপনারা দেখেছেন তাদের শাসন। আপনারা একটিবারের জন্য ইসলামের বাক্সে আপনারা ভোট দেন, এবং একবার আপনারা দেখেন যে ইসলাম আপনাদের জন্য কী করে, ইসলামী দলগুলো আপনাদের জন্য কী করে। আপনারা যদি মনে করেন যে আজকে ন্যায়ভিত্তিক আপনারা চলবেন, মানুষের নিরাপত্তা থাকবে, মানুষের অধিকার থাকবে,
মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, তাহলে ইসলামের কোনো বিকল্প নেই। আপনারা দেখেছেন যে আরব দেশে আমাদের প্রিয় নবী একটি বর্বর যুগে তার জন্মগ্রহণ উনি করেছিলেন। সেই বর্বর মানুষগুলো সভ্যতায় ফিরিয়ে আনছিলেন ইসলাম দিয়ে। ইনশাআল্লাহ আজকে ইসলামী দলগুলো এক হয়েছে। যেই প্রার্থী হোক এই আসনে নির্বাচিত হলে ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন। মোল্লাহাট, ফকিরহাট, শীতল মানুষ আপনারা ভালো থাকবেন, আমি এই গ্যারান্টি দিচ্ছি। বিগত দিনে আমি আপনাদের সাথে ছিলাম, আগামী দিনে আমি আপনাদের সাথে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ থেকে সরাসরি প্রশ্ন করেছি এবং তার কাছ থেকে তার অবস্থানে জানতে চেষ্টা করেছি। এই যে প্রশ্নগুলি আপনাদের মনে দীর্ঘদিন ধরে লালিত ছিল, তো চেষ্টা করেছি তার কাছ থেকে অবস্থানটা জানতে। অভিযোগ, ব্যাখ্যা আর প্রত্যয়ের দোলাচলে আমরা দেখেছি একজন রাজনৈতিক ব্যক্তিত্বের আত্মপক্ষ সমর্থন। তবে চূড়ান্ত রায় জনগণের, তাদের বিবেক, তাদের ভোট, তাদের সমর্থন এবং সব প্রশ্নগুলো যাচাইয়ের দায়িত্ব, বিচারও তাদের হাতেই। আজকের এই বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য 10 দিকের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ শারাফত হাওলাদারের ক্যামেরায় আমি আপনাদের সাথে সংযুক্ত ছিলাম হোসাইন মোহাম্মদ আরমান। ভালো থাকুন, ভালো রাখুন। আবারও দেখা হবে নতুন কোনো একটা এপিসোডে। আজকের পর্যন্ত এখানে ইতি টানছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।